হ্যালো সবাই, কেমন আছো? ভালো থেকো আর ভালো রেখো। সবসময় মনে রাখবে সব খারাপের মধ্যেও খানিকটা ভালো কিন্তু আমাদের খুঁজে নিতেই হবে। আমি কিন্তু শুরু করে দিয়েছি গল্পটা, মানে শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের লেখা স্যান্ডার সাহেবের পুঁথি। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল আনন্দমেলা ১৪২২ পূজাবার্ষিকীতে। প্রথম পর্বে আমরা দেখলাম পার্থ মেশোর বউবাজার পাড়া থেকে মনোজ বড়ুয়া এসে নিজের ছেলেকে খোঁজার জন্য মিতিন মাসিকে অনুরোধ করেন আর আশ্বস্ত হয়ে বাড়ি ফেরেন যে মাসি ওর কেসটা টেক আপ করেছেন আর ওর ছেলে মানে দেবল বড়ুয়াকে খোঁজার জন্য কাশ্মীর যেতে রাজি। দেখা যাক কি হয় পরবর্তী পর্বে। পরবর্তী পর্ব শুরু করার আগে একটু জানিয়ে দিই যে এটি একটি সম্পূর্ণ উপন্যাস, যেখানে রয়েছে টানটান উত্তেজনার সঙ্গে একটি দুর্ধর্ষ অভিযান আর রয়েছে লাদাখের অপরূপ সৌন্দর্যের বর্ণনা। যারা লাদাখের রাজধানী লে না গিয়ে জাস্কর ভ্যালি গিয়েছো ফুকতাল মনাস্ট্রি দর্শন করতে, তাদের স্মৃতিগুলো তরতাজা হয়ে উঠবে। আর যারা যাওনি তাদের যাবার ইচ্ছেটা হাজার গুণ বেড়ে যাবে। আমাকে একটু কমেন্ট করে জানিও না গল্পগুলো কেমন লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আরেকটি কথা, আগের গল্পের লিঙ্কগুলি এবং স্যান্ডার সাহেবের পুঁথি এই উপন্যাসটির প্রথম পর্বের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। সময় করে অবশ্যই শুনে নিও, তাহলে পরবর্তী অংশগুলো বুঝতেও সুবিধে হবে আর ইন্টারেস্টিংও লাগবে। গল্পের পরবর্তী পর্ব। উত্তেজনায় পেট ফুলছিল টুপুরের। গেস্ট হাউসের কামরায় ঢুকে প্রায় চেঁচিয়ে উঠল, জানো পার্থ মেশো, এখানে পা রেখেই মিতিন মাসি কিন্তু তদন্তের কাজ স্টার্ট করে দিয়েছে। পার্থ বিছানা চাদর সরিয়ে দেখছিল কি যেন, হালকা চালে বলল, সে তো আমিও তদন্ত শুরু করেছি রে। খাটে ছারপোকা আছে কিনা খুঁজছি, মনে হচ্ছে পেয়ে যাব, বসা মাত্রই কামড়াচ্ছিল। আহা, মজা করো না, কথাটা শোনো, দেবল বড়ুয়া নাকি এই গেস্ট হাউসেই উঠেছিল। বটে, আমিও এরকমই একটা কিছু আন্দাজ করেছিলাম। কি দারুণ ব্যাপার তাই না, একদিনেই সঠিক জায়গাটাকে লোকেট করা। ম- মোটেই এটা কঠিন নয় টুপুর। দেবল যেখান থেকে ফোন করেছিল তোর মাসি মনোজবাবুর কাছ থেকে সেই নম্বরটা নিয়েছে। তারপর ওই নম্বরে ফোন করলেই তো। এদের ফোন খারাপ হয়ে আছে মেশো গত বৃহস্পতিবার থেকে। তাহলে আর কি, নেটে একটা একটা করে হোটেল গেস্ট হাউস ঘেটে বের করেছে। বুকিং এর জন্য এরা নেটে ফোন নম্বর, ইমেল আইডি সব দিয়ে রাখে। মাসি আর একটা খবরও জোগাড় করেছে, দেবল বড়ুয়া নাকি এখানে একা আসেনি, সঙ্গে আরেকজন ভদ্রলোক ছিলেন। তাই নাকি? এবার যেন পার্থ একটু চমকেছে। কে ভদ্রলোক? রেজিস্টারের নাম আছে গো চন্দ্রকুমার ত্রিবেদী। তিনি নাকি কোনো প্রফেসর। মাসি বলল, উনি নাকি একজন হিস্টোরিয়ান, ভুবনেশ্বরে থাকেন। তার সঙ্গে দেবলের কন্ট্যাক্ট হলো কি করে? কে জানে। টুপুর ঠোঁট উল্টালো। দেবল এখন কোথায় তাও ধরে ফেলেছে মাসি। পার্থর গলা থেকে বিষয় ঠিকরে এলো, ইজ ইট? মাসিকে তুমি আন্ডার এস্টিমেট করো না মেশো। মাথা খাটিয়ে এই গেস্ট হাউসে এলো বলেই না চটপট সমাধানটা পেয়ে গেল। টুপুরের চোখের তারা ঝিকমিক করে উঠল। ওই ভদ্রলোক আর দেবল একসঙ্গে লাদাখ গিয়েছে, লেতে। ওয়াও, এ তো কেল্লা মার দিয়া কেস। পার্থ উল্লসিত। কতকাল ধরে ভাবছি লে লাদাখ যাব। ঝকঝকে নীল আকাশের নিচে পাহাড়ের ধারে টলটলে হ্রদের পাড় ধরে হাঁটছি। সেই স্বপ্ন তাহলে সার্থক হতে চলেছে। মনে তো হয়। মাসি আর একটি ভেলকি দেখিয়েছে বুঝলে। মাসির আইফোনে সেই চন্দ্রকুমার ত্রিদেবীর মাসির আইফোনে সেই চন্দ্রকুমার ত্রিবেদীর ফটো পর্যন্ত মজুদ। একদিনের মধ্যে কিভাবে যে জোগাড় করলো। ওই ক্যালিটা আছে বলেই না তোর মাসি করে খাচ্ছে। তরল সুরে মিতিনের উদ্দেশ্যে তারিফ ছুড়ল পার্থ। তা মহারানী কোথায়, এখনো আসছেন না কেন?
কাউন্টারে মিলাপ ছেলেটার সঙ্গে বকর বকর করছিল। আমায় রুমে পাঠিয়ে দিল। বলল ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি বুমবুমকে নিয়ে একটু বেরোবো, কিছু কেনাকাটা আছে। একবার ঘরে এলো না, কোনো মানে হয়? পার্থ নাক কোচকালো। তোর মাসির জাগতিক ব্যাপারে জ্ঞান ট্যানগুলো বড্ড কম। মিতির মাসির নামে এরকম উল্টো সিধে কিছু বললে টুপুরের বড্ড গায়ে লাগে। ঘাড় বেঁকিয়ে বলল, কি গলতিটা দেখলে মাসির? একবার সরেজমিন করে যাবে না? কোন ছিঁড়ির গলতা এনে তুলল। খাটে ভালো গদি পর্যন্ত নেই। খসখসে কয়ার গায়ে ফুটছে। বাথরুমে নো শাওয়ার। কলের জলে বালতি ভরে চান করতে হবে। কোমর পর্যন্ত রাখেনি। ভাব তুই, পটি হবে কি করে? টুপুর একটু ফাঁপড়ে পড়ে গেল। কোমর না থাকাটা সত্যিই সমস্যা। ছোটবেলা থেকে যা অভ্যেস হয়ে গিয়েছে। পরক্ষণেই ধমকালো নিজেকে। সে না ভবিষ্যতে গোয়েন্দা হতে চায়। কি বলেছে মিতিন মাসি? ডিটেকটিভ হওয়ার একদম প্রাথমিক শর্ত যে কোনো প্রতিকূল অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারা। কোনো ফ্যাচাং জোড়া চলবে না। মনের মতো খাবার নাও জুটতে পারে। মাথার উপর ছাদ না থাকাও অসম্ভব নয়। সব সইতে হবে হাসি মুখে। তাহলে তুচ্ছ দু চারটে সুবিধে নেই বলে আজ দুশ্চিন্তা করা কি সাজে টুপুরের? মনকে প্রবোধ দিল বটে টুপুর, কিন্তু খচখচানি একটা থাকছেই। তাদের ক্লাসের সংহিতা গত পুজোয় বাড়াতে এসেছিল। উঠেছিল চশমেশাহী নামের মুঘল গার্ডেনের সরকারি অতিথিশালায়। সেখানে চারিদিকে ফুলের বাগান। রং বেরঙের গোলাপ দেখে দেখে চোখ নাকি ধাঁধিয়ে গিয়েছিল সংহিতাদের। আর টুপুররা কিনা থাকছে এদোগলির ভিতর এক অগামারা ছপ্পরে। সিনসিনারি বলতে শুধুই পাশের আস্তাবল, যেখান থেকে ঘোড়ার নাদি উৎকট গন্ধ ছড়াচ্ছে। ফিরে তো কাউকে গল্পও করতে পারবে না টুপুর। ছোট শ্বাস ফেলে টুপুর বাথরুমে ঢুকে পড়ল। জল ছিটলো মুখে চোখে। সেই কোন সকাল ৮টায় ঢাকুরিয়া থেকে বেরিয়েছিল। এখন প্রায় ৬টা বাজে। সারাদিনের লম্বা দৌড়ে শরীর গরম হয়ে গিয়েছে। শীতল জলের ছোঁয়ায় আরাম হলো ভারী। বেরিয়ে দেখলো ওই বিছানাতেই লম্বা হয়েছে পার্থমেশো। অন্ন শয্যায় গড়িয়ে না পড়ে কোণের হাতল ছাড়া চেয়ারে বসলো টুপুর। অল্প গলা উঠিয়ে বলল, কি গো, ঘুমোলে নাকি? হুম। চোখ না খুলেই পার্থ বলল, নতুন করে প্ল্যান ছকছি। কি রকম? লাদাখের পথে পা বাড়ানোর আগেই কিভাবে কম সময় ঝটাকসে কাশ্মীরটা ঘুরে নেওয়া যায়। পার্থ উঠে বসল। ঠোঁট টিপে বলল, ধর একদিনে গুলমার্গে খিলানমার্গ প্লাস বাগানগুলো দেখে নিলাম। আর একদিনে যদি যদি সোনমার্গ পেহেলগাঁও সারতে পারি, সঙ্গে উলার হ্রদটাও যদি মেরে দেওয়া যায়। দড়াম করে দরজা খুলে গেল। তীর বেগে প্রবেশ করলো বুমবুম। পিছনে পিছনে মিতিন। তার দু হাতে ইয়া ইয়া প্লাস্টিকের ঝোলা। পার্থ অপ্রসন্ন স্বরে বলল, সাত তাড়াতাড়ি শপিং করতে ছোটার কি দরকার ছিল? আমরা সবাই মিলে বেরিয়েই না হয়। আমার শিক্ষা একটু অন্যরকম স্যার। মাথা থেকে ক্লিপ খুলে চুল ছড়িয়ে দিল মিতিন। খাটের ধারে বসে বলল, হাতের কাজ আমি ফেলে রাখতে পারি না। কেনাকাটা তোমার হাতের কাজ? কিনলেটা কি? একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে বুমবুম নেচে বেড়াচ্ছে ঘরময়। টুপুরকে গিয়ে ঠেলা মারলো। এই দিদি, ওঠ না, কি এনেছি দেখ না। খপ করে বুমবুমের হাত থেকে বোতলটা কেড়ে নিল টুপুর। ভাই বাধা দেওয়ার আগেই চোচো টান দিল কয়েকটা। বোতল ফের বুমবুমকে ধরিয়ে দিয়ে ঝোলা দুখানা ঘাঁটছে। অবাক সুরে বলল, এইসব কি এনেছো মাসি? গ্লাভস, মোজা, ফুলাতা গেঞ্জি, সবগুলোই খাঁটি পশমের। সঙ্গে টুপিও আছে, প্রত্যেকের জন্য সানগ্লাসও। কিন্তু কেন? আমাদের সুটকেস তো সোয়েটার, জ্যাকেট, মাফলারে বোঝাই। তবু লাগবে। লাদাখের ঠান্ডা খুব সাংঘাতিক। একটু অসাবধান হলেই ফ্রস্টবাইট বাধা। আর কালো চশমা স্টাইল করার জন্য নয়, ওটা ভীষণ ভীষণ জরুরি। জানি ম্যাডাম, পার্থ গলা ঝাড়ল। পলিউশন নেই বলে লাদাখে সান রে বেজায় চড়া। অতিবেগুনি রশ্মির পরিমাণও বেশি। তাই দিনের বেলায় চোখকে প্রোটেক্ট করতে ওই চশমাটি ব্যবহার করতে হয়। ঠিক বলেছি? তোমার অসীম জ্ঞান।
এবার একটা আনন্দ সংবাদ দিই। টুপুর আমায় শুনিয়ে দিয়েছে। সরি, টুপুর এটা জানে না। বুম বুম, বাবাকে বলে দে তো। এক্ষুনি গরম গরম চিকেন পকোড়া আসছে, বুম বুম উচ্চস্বরে ঘোষণা করলো, সঙ্গে কফি। এই একটা কাজের কাজ করেছো। পার্থর খুশি আর ধরে না, দুগাল ছড়িয়ে বলল, আরো একটা ভালো কাজ করে ফেলো। কি? আমান গেস্ট হাউসে আসার উদ্দেশ্য তো সফল হয়েছে, মোটামুটি হদিশ মিলেছে দেবলের। কষ্ট করে এখানে থাকার আর কি দরকার? এখন যে কটা দিন শ্রীনগরে আছি, একটু বেটার কোথাও স্টে করলে হয় না, যেখানে পটিটা অন্তত শান্তিতে করতে পারি। আই এগ্রি। মিতিনের মুখ ভাবলেশীন। কাল আমরা আমান গেস্ট হাউস ছেড়ে দেব। থ্যাংক ইউ। সন্ধেবেলায় আজ তাহলে হোটেল খুঁজি। প্রয়োজন নেই, মোটামুটি বন্দোবস্ত করে এসেছি, রাতটা কাটতে দাও। এই আমানের চেয়ে কমফোর্টেবল তো? জবাব না দিয়ে মিতিন হাসলো একটু। এদিকে খাবার নিয়ে এলো কলিম। ট্রে থেকে শুধু প্লেট নামার অপেক্ষা। তারপরই টকাটক তুলছে সবাই। টমেটো সস মাখিয়ে পার্থর চিকেন পকোড়া গালে পোড়া দেখে কে বলবে মাত্র ঘন্টা দেড়েক আগে গোবদা স্যান্ডউইচ সাটিয়েছে মানুষটা। আহ্লাদিত স্বরে পার্থ বলল, এদের রান্নাবান্নার মান খারাপ নয়, তাহলে রাতে এখানে খেতে পারি। মেনুটা যদি মনমতো হয় তো কিসের আপত্তি? মাটন রেজালা আর লাচ্ছা পরোটা। কিরে টুপুর, জমবে না? টুপুর অন্য কথা ভাবছিল। মেশোর প্রশ্নে ঘাড় নেড়ে দিয়ে মিতিনকে জিজ্ঞেস করলো, আচ্ছা মাসি, দেবল বড়ুয়া যে আমান গেস্ট হাউসে একা আসেনি জানলে কিভাবে? বুঝলি না, ঝড়ে বক কেস, পার্থই জবাব দিল। মাসি ওয়াইল্ড গেস ছুঁড়েছিল, লেগে গিয়েছে। তা কি করে হয়? আন্দাজি যদি হবে, মাসির কাছে সেই ভদ্রলোকের ফটো এলো কি করে? এটা অবশ্য একটু ভাবার বিষয়। পার্থও প্রশ্ন জুড়ল মিতিনকে, কোথায় পেলে গো ফটোটা? যেভাবে কলকাতা ছাড়ার আগেই জানতে পেরেছিলাম দেবল একা কাশ্মীর পাড়ি দেয়নি, ফটো মোবাইলে এসেছে ঠিক সেইভাবেই। ট্যানজেন্ট হয়ে গেল যে। তোমার জানার পদ্ধতিটা কি সেটা তো বলবে। খুব সিম্পল, শুধু মগজটাকে খাটানো। মিতিন মুচকি হাসল। অবশ্য সেই মগজে ঘিলু নামক বস্তুটি থাকা একান্তই জরুরি। মাসির তীর সঠিক স্থানে বিঁধেছে। পার্থ পলকে গুম। বুম বুম বাবার প্লেট থেকে একখানা পকোড়া তুলে নিল। দেখতেই পেল না যেন, চুপচাপ কচর কচর মুরগি চিবোচ্ছে। মিলাপ স্বয়ং কফি নিয়ে হাজির। কাপ প্লেট টেবিলে রেখে মিতিমকে বলল, मैडम जी, वो गाड़ी वाला नासिर भाई आ गया, यहाँ भेज दूं क्या? जरूर, आई एम वेटिंग फॉर हिम। মেলাপ বেরিয়ে যেতেই টুপুর বলল, তুমি একদম গাড়ি ফিট করে এসেছো? পার্থর উদাস স্বর ভেসে এলো। টুপুর, তোর মাসিকে বলে দে কাল কিন্তু অনেক জায়গায় ঘুরতে হবে রে, ড্রাইভারের সঙ্গে যেন অন্তত 10 ঘন্টার চুক্তি করে নেয়। মিতিনও পাল্টা শুনিয়ে দিল, টুপুর, তোর মেশোকে জানিয়ে রাখ, আপাতত অন্তত টানা 3 দিনের জন্য ড্রাইভার সমেত গাড়ি বুক করা হবে। আশা করি বাবুর আপত্তি নেই। ব্যাস, পার্থ গলে জল। উৎসাহী গলায় বলল, তাহলে কখন বেরোনো হবে কাল? রহু ধৈর্যং, এক্ষুনি জানতে পারবে। বলতে বলতেই রুমে বছর 35-এর এক রোগাসোগা যুবকের আবির্ভাব। মিতিনি বলল, সালাম আলাইকুম नासिर भाई। যুবক মাথা ঝোঁকালো। আলাইকুম সালাম मैडम, आप मुझे ढूंढ रही थी লাদাখ जाने के लिए? हाँ ভাইজান। উর্দু মেশানো চোস্ত হিন্দিতে বাতচিত শুরু করলো মিতিন। মিলাপ বলছিল, আপনিই নাকি আমান গেস্ট হাউস থেকে 2 জন বোর্ডারকে লাদাখ নিয়ে গিয়েছিলেন। হ্যাঁ ম্যাডাম, গত বৃহস্পতিবার। তাহলে লে পৌঁছেছিলেন তো শনিবার, সোমবারের মধ্যে ফিরলেন কি করে? খুব ধকল গিয়েছে নিশ্চয়ই। ওরা তো লে যাননি ম্যাডাম, কার্গিলেই আমাকে ছেড়ে দিলেন শুক্রবার সকালে। সে কি? ওরা তাহলে গেলেন কোথায়? তা তো জানি না, শুধু বললেন এখন 1-2 দিন নাকি কার্গিলেই থাকবেন। কন্ট্রাক্টের গাড়িতে এমন হয় না, নিয়ম নেই বলে কার্গিল থেকে প্যাসেঞ্জার তুলতে পারলাম না, আমাকে ফাঁকায় শ্রীনগর ফিরতে হলো। ওরাও কিছু রুপিয়া বাড়তি দিয়ে দিলেন বলে আমি আর কিছু বলিনি। তা
আপনারা তো লে পর্যন্ত যাবেন নিশ্চয়ই? ইচ্ছে তো সেরকমই, পুরোটা যাই না যাই ভাড়া আমরা পুরোই দেব। তা আমান গেস্ট হাউসের ওরা কার্গিলে গিয়ে উঠেছিলেন কোথায়? সরকারি ট্যুরিস্ট বাংলোয় ওদের বুকিং ছিল। আপনারা ওখানেই থাকবেন, আমি বন্দোবস্ত করে দেব। থ্যাংক ইউ নাসির ভাই, তাহলে কাল সকালে আমরা কটায় রওনা হচ্ছি? পাহাড়ি রাস্তা তো, সকাল সকাল স্টার্ট করতে হয়। জরুর, 6টার মধ্যে তৈরি থাকবেন, আমি এসে নিয়ে যাব। বাদ মে নাস্তা করেঙ্গে রাস্তে মে। ঠিক হ্যাঁ, বিলকুল। সবাইকে সেলাম জানিয়ে বিদায় নিল নাসির। দেবলরা লে যায়নি শুনে টুপুর যেন সামান্য হতাশ। মাসির পরিকল্পনা কি খানিকটা গুলিয়ে গেল না? কার্গিলে গিয়ে কি আদৌ সন্ধান মিলবে তাদের? পার্থর ভারিক্কি গলায় টুপুরের চিন্তা ছিঁড়ে গেল। বুঝলি টুপুর, কপালে না সইলে ঘি ঠকঠকালে হবে কি? হঠাৎ প্রবাদ আওড়াচ্ছ কেন? মনের দুঃখে। কাশ্মীর এসেও কাশ্মীর দেখা হবে না, এটা কি ভাবা যায়? আহা, আফসোস করছো কেন? মিতিন চিমটি কাটল। তোমার সব আবদারই তো মানা হয়েছে বাপু। কাল থেকে এই হোটেলে নো স্টে, গাড়ি ড্রাইভার সারাদিন তোমার হাতের মুঠোয়। অনেক হয়েছে, এবার কি আমরা একটু বেরোবো? অন্তত ডাল লেকটাও যদি দেখতে পারি। ঘুরে এসো, তবে 8টার মধ্যে ফিরো। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে। তুমি যাবে না? আমি তো বেড়াতে আসিনি স্যার, এখন নিরিবিলি ঘরে আমি একটু হিসেবে বসবো। কিসের হিসেব? কত কি খরচ হতে পারে তার? সে নয় আমিই রাত্রিবেলায় এস্টিমেট করে দেব। হুম, এ হলো জমা খরচের হিসেব, তুমি পারবে না। টুপুর ঠিক মানেটা বুঝতে পারল না। এ তো টাকা পয়সার প্রসঙ্গ নয়, অন্য কিছু। দূর ছাই, এক এক সময় কি যে হেয়ালি করে মাসি। শ্রীনগর ছেড়ে বেরোনোর পর থেকেই একটু একটু করে উপরে উঠছিল গাড়ি। বাইরের দৃশ্যপট অবর্ণনীয় সুন্দর। কাছে দূরে বরফে মোড়া নানান মাপের পাহাড়ের সারি, তার গায়ে গায়ে ঘন সবুজের বাহার। বেশ খানিকটা নিচ দিয়ে একটা নদী বয়ে চলেছে এঁকে বেঁকে, পাহাড়ের বুক চিরে। টুপুরের মনটা ভরে যাচ্ছিল। কাল সন্ধেবেলা ডাল লেক দেখে বেশ খিঁচড়ে গিয়েছিল মেজাজ। কি নোংরা, কি নোংরা! কালচে সবুজ শ্যাওলায় ভরে আছে গোটা হ্রদ। বাঁধানো পাড়ে ঠিক থেকে টুরিস্টদের ভিড়। দু-দণ্ড শান্তিতে দাঁড়ানোর জো নেই। ফটোতে যেমন দেখায় হাউসবোটগুলো মোটেও তেমন মনোহর নয়। জলের মাঝে আলোকমালা, এইটুকুই যা তাদের শোভা। কিন্তু আজ যেন কাশ্মীর চিনিয়ে দিচ্ছে কেন তাকে ভূস্বর্গ বলা হয়। চলতে চলতে নদী এখন একদম পথের ধারে। দামাল বাচ্চাদের মতো লাফাতে লাফাতে চলেছে, নুড়ি পাথর টপকে টপকে। ঝমাঝম শব্দ উঠছে একটা। এপাশে পাহাড়ের গায়ে চড়ে বেড়াচ্ছে লোমশ ভেড়ার পাল। বরফ গলে গিয়ে কচি কচি ঘাস গজিয়েছে সবে, সেই সবুজে মুখ ডুবিয়েছে ভেড়ার দল। মিতিন বলল, ভেড়াগুলোকে দেখ টুপুর, এদের লোম থেকেই জগৎ বিখ্যাত কাশ্মীরি উল তৈরি হয়। সামনের সিট থেকে পার্থ ফোড়ন দিল। এদের মাংস যে কেমন কাল রাত্রিরেই টের পেয়েছিস। কি স্বাদ, আহা! সামনের সিট থেকে পার্থর ফোড়ন। এদের মাংস যে কেমন কাল রাত্রিরেই টের পেয়েছিস। কি স্বাদ, আহা! বুম বুম গোল গোল চোখে নদী দেখছিল। পাহাড়ের এক বাঁকে এসে বায়না জুড়েছে, আমি জল টাচ করব। থামানো হলো গাড়ি। দৌড়ে নদী পাড়ে দৌড়ে নদীর পাড়ে গিয়েছে বুমবুম। জলে হাত ছুঁয়েই চেল্লাচ্ছে, ওরে বাবা কি ঠান্ডা! ক্যামেরা বার করে খটাখট ফটো তুলছিল পার্থ। সাবধানী সুরে বলল, সরে আয়, জলে পড়লে সিন্ধু যে তোকে কোথায় ভাসিয়ে নিয়ে যাবে ঠিক নেই। নদীর নামটা শুনে টুপুরের চোখ বড় বড়। এই সেই বিখ্যাত সিন্ধু, যার পারে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা। হা হা, অনেকেই এই ভুলটা করে। নদীর আওয়াজ ছাপিয়ে পার্থর গলা গম গম করে উঠল। এটা লোকাল সিন্ধু, বেরিয়েছে কাছেই অমরনাথ পাহাড়ের এক গ্লেসিয়ার থেকে। সম্ভবত হিমবাহটার নাম খাজিয়ার।
ও, তার মানে কাশ্মীরে আসল সিন্ধু নেই? তা কেন? আছে বৈকি, তবে সেই লাদাখে। আমাদের সঙ্গে তার সাক্ষাৎ হবে লেতে পৌঁছে। হুম, তার অনেক আগেই, মিতিন বলল। দেখলে বুঝবি, এই নদীর চেয়ে সে অনেক বেশি তাগতদার। এদিকে ওদিকে তাকাতে তাকাতে টুপুর বলল, জায়গাটা ভারী নির্জন। এখানে একটু বসা যায় না মেশো? পাখির ডাক আর নদীর আওয়াজ শুনবো। মন্দ বলিসনি, আধ ঘন্টা জিরিয়ে নে। আমিও একটু ঘুরে দেখি যদি দারুণ কিছু ল্যান্ডস্কেপ ধরা যায়। সবে একটা পাথরে হেলান দিয়েছে টুপুর, অমনি নাসিরের হাঁকাহাঁকি। চলুন স্যার, চলুন ম্যাডাম, একটুও সময় নষ্ট করবেন না। পার্থ হালকা স্বরে বলল, কেন ভাই? মাত্র তো 9:30 বাজে, সারা দিনটাই তো এখনো পড়ে। না স্যার, রাস্তা একদম ভালো নয়। 10 দিন হলো জজিলা পাস খুলেছে, এখনো গাড়ি ঘোড়া নিয়মিত আসা যাওয়া করছে না। তার উপর এই সময় মাঝে মাঝেই জজিলা পাসে বরফ পড়ে। তেমনটা হলে তো ব্যাস, ওইটুকু পেরোতে দিন কাবার হয়ে যাবে। বারে, শুনেছি মিলিটারি নাকি সঙ্গে সঙ্গে রাস্তা ক্লিয়ার করে দেয়। জজিলায় ওই নিয়ম চলে না স্যার। বুঝবেন সে কি ভয়ঙ্কর রাস্তা, হারপাল যান হাতে নিয়ে চলতে হয়, অথচ মাত্র 12,000 ফিট উঁচু। কাশ্মীর লাদাখে এর চেয়ে ঢের ঢের উঁচু দিয়ে গাড়ি যাতায়াত করে, কিন্তু জজিলার বিপদের ভয় সবচেয়ে বেশি। কেন? যখন তখন যেখানে সেখানে ধস নামে যে। মিনিটে মিনিটে জজিলা তার রূপ বদলায়। প্রতিবার যাওয়ার সময় আল্লাহর কাছে প্রার্থনা করি যেন এবারের মতো ভালোই ভালোই জজিলা পার হয়ে যায়। টুপুরের মুখ শুকিয়ে আমসি। পার্থও যথেষ্ট ঘাবড়েছে। বুমবুমের হাত ধরে দাঁড়িয়েছিল মিতিন। মাথা নেড়ে বলল, সত্যিই পাহাড়ে ভাগ্য একটা বড় ফ্যাক্টর। দেখা যাক আমাদের কপালে কি আছে। তুরন্ত গাড়িতে উঠে পড়েছে সবাই। স্টার্ট দিয়ে নাসির বলল, আর একটা কথা ম্যাডাম, সোনমার্গে কিন্তু পেট পুরে লাঞ্চ সারবেন। কার্গিলের আগে কোথাও আর আচ্ছা খানা মিলবে না। পার্থ জিজ্ঞেস করলো, কার্গিলে কটায় পৌঁছাবো? 7টা 8টা তো বাজবেই। শীতে গোটা পথই তো বরফে ঢেকে থাকে, রাস্তা অনেক জায়গায় ভেঙে যায়। এখন মেরামতি চলছে, দেরি তো একটু হবেই স্যার। যতই শুনছে টুপুরের ধুকপুকুনি যেন বাড়ছে আরো। তবে একটা অন্য ধরনের রোমাঞ্চও জাগছে। এমন এক বিপদসংকুল রাস্তায় চলার সুযোগ পেয়েছে, এও কি কম সৌভাগ্য? এঁকে বেঁকে চলছে গাড়ি, কখনো পাক খাচ্ছে পাহাড়, কখনো ছুটছে সোজা। চুপচাপ নিসর্গে মগ্ন সবাই। মিতিন পর্যন্ত নীরব। সোনমার্গে আহারটাও যেন তেমন জমল না আজ। রুটি আর চিকেনই নিল সকলে, কিন্তু এ যেন স্রেফ খাওয়ার জন্য খাওয়া। কেউই যেন ঠিক উপভোগ করল না আহার। উল্টো দিকের অমরনাথ পাহাড় চেনালো নাসির, কোনো মন্তব্যই করল না কেউ। কঠিন পথের আশঙ্কা বুঝি ম্লান করে দিয়েছে টুপুরদের উচ্ছলতা। ফের গাড়ি ছাড়তেই বোধহয় টুপুরদের ভয় ভাঙাতে হঠাৎ নাসিরের সঙ্গে গল্প জুড়েছে মিতিন। আপনি কতদিন এই রুটে গাড়ি চালাচ্ছেন নাসির ভাই? তা প্রায় 12 বছর। শুধু শ্রীনগর থেকে লে যান, অন্য কোথাও নয়? লের ওপারেও যাই কখনো সখনো, নুব্রা ভ্যালি, প্যাংগং লেক, খারদুংলা। তবে তার জন্য আলাদা অনুমতি লাগে। কার্গিল থেকে সব টুরিস্টই কি শুধু লে যায়? বেশিরভাগ অবশ্য ফরেনাররা কেউ কেউ জাস্কর ভ্যালিতেও ঢোকেন। সেখান থেকে অনেক বৌদ্ধ গুম্ফা আছে, সেগুলো দেখতে, তাই না? জি, বহুত পুরানা পুরানা, আর দেখার কিছুই নেই। আপনি গিয়েছেন জাস্কর ভ্যালিতে? একবার, পদুম পর্যন্ত। লে আর জাস্কর ভ্যালি ছাড়া কার্গিল থেকে আর কোথাও যাওয়া যায়? একটু চিন্তা করে নাসির বলল, না ম্যাডাম, আর সব দিকেই মিলিটারি পাহারা, ট্যুরিস্টদের যেতে দেয় না। আপনি যাদের আমান গেস্ট হাউস থেকে নিয়ে এসেছিলেন, তারা কার্গিলে কখন পৌঁছেছিল? তা প্রায় রাত 10টায়। জজিলায় 3 ঘন্টা আটকে ছিলাম। পরদিন কখন জানলেন আপনাকে লে যেতে হবে না?
তখন প্রায় ৯টা। আমি গাড়ি সাফসুফ করে তৈয়ার। যার উমর বেশি উনি সকালে কোথায় যেন বেরিয়েছিলেন। ফিরেই আমার ছুটি করে দিলেন আচানক। অন্যজন তখন কিছু বলেননি আপনাকে? উনি তো তখন সামনে ছিলেন না। শায়েদ রুম মে থে। আচ্ছা নাসির ভাই, আপনি তো পুরো একটা দিন দুজনের সঙ্গে ছিলেন। কেমন লেগেছিল ওদের? কম উম্র কা जो था উনি তো একদম বাতচিত করছিলেন না। অন্যজন বহুত ফান্টুস টাইপ। সোনমার্গে ২৫০ রুপিয়ার খানা খেয়ে বেয়ারাকে ২০০ রুপিয়া বকশিস। বাক্য শেষ হলো না, গাড়ি থেমেছে আচমকা। সামনে জজিলা পাস চেকপোস্ট। পরের ১.৫ ঘন্টা যে কিভাবে কাটলো টুপুরদের! শামুকের গতিতে এগোচ্ছে গাড়ি। কাদায় ডুবে ডুবে যাচ্ছে চাকা। ডাইনে অতল স্পর্শী খাদ। বিপুল ভাঙাচোরা রাস্তায় গাড়ি একবার এদিকে হেলছে, একবার ওদিকে। প্রতিটি বাঁকই যেন মরণ ফাঁদ। ঘুরতে গিয়ে কেতরে যাচ্ছে গাড়ি। মাঝে মাঝে বরফ পিছল পথে চাকা বসে রাখতে নাসিরের প্রাণান্তকর দশা। অভিজ্ঞ ড্রাইভারও ঘামছে দরদরিয়ে। কি সাংঘাতিক গিরিপথ রে বাবা! এমন কুচকুচে কালো করাল মূর্তিধারী পাহাড়ি বা টুপুর কখনো দেখেছে নাকি? অবশেষে চূড়ায় উঠল গাড়ি। একটা লোহার ফলকে চোখ পড়ল টুপুরের। বড় বড় করে লেখা, হোল্ড ইউর ব্রেথ, ইউ আর এন্টারিং লাদাখ। জজিলা পেরিয়ে সত্যিই টুপুরের শ্বাস বন্ধ হওয়ার জোগাড়। চোখ যা দেখছে তা কি ঠিক? একটু আগে আশপাশের পাহাড়গুলো ছিল সবুজে সবুজ। হঠাৎ কোথায় উবে গেল তারা। সামনে যতদূর চোখ যায় শ্যামলিমার চিহ্ন মাত্র নেই। এদিকের বিশাল উঁচু উঁচু পর্বতমালা একদম ন্যাড়া। এমন লাল লাল চেহারাও হয় পাহাড়ের? মিতিন বুঝি টুপুরের চক্ষু ছানাবড়া হওয়াটা লক্ষ্য করেছে। টুপুরের কাঁধে আলগা ঠেলা দিয়ে বলল, এটাই লাদাখের বিউটি বুঝলি? এ হলো পারফেক্ট বৃষ্টির ছায়া অঞ্চল। মৌসুমি বায়ুর খেল হিমালয়ের ওপারেই খতম। লাদাখের কপালে সারা বছরে ৩-৪ ইঞ্চিও বৃষ্টি জোটে কিনা সন্দেহ। তারই এই পরিণাম। গাছপালা তো দূরস্থান, ঘাসপাতাও তোকে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে। হ্যাঁ, কেমন শুকনো শুকনো চেহারা, যেন মরুভূমি। শুধু বালির বদলে পাথর, এই যা। বলেই মিতিন দুদিকে ঘাড় নাড়ল। না না, বালিও আছে লের ওপারে নুব্রা উপত্যকায়, যেখান থেকে কারাকোরাম পর্বতশ্রেণীর শুরু। সেখানে উটও দেখা যায়। ইয়েস, দুকুজওয়ালা উট। বহুক্ষণ পর পার্থর স্বর ফুটেছে। ব্যাকট্রিয়ান ক্যামেল। শোনা যায় তৈমুর লং নাকি ভারত অভিযানের সময় সঙ্গে এনেছিলেন। সেই উটেরই বংশ নাকি ওখানে টিকে আছে কয়েকশো বছর। তৈমুর লং এ পথে এসেছিলেন এই ঠান্ডার দেশ পেরিয়ে? ইয়েস মিস ওয়াটসন, লাদাখ বড় আজব জায়গা। এখানে শয়ে শয়ে গিরিপথ। লা মানে গিরিপথ, আর দাখ মানে দেশ। এখানে স্থায়ী বাসিন্দা কোনো কালেই ছিল না। ওই গিরিপথ দিয়ে যে খুশি এসেছে এখানে, মানে ওই গিরিপথ দিয়ে যে যখন খুশি এসেছে এখানে। কখনো মধ্য এশিয়া থেকে মঙ্গোলরা, কখনো বাল্তিস্তানের দদরা, কখনো বা উত্তর ভারত থেকে মন উপজাতির লোকেরা। চীনা উপজাতির হুরাও নাকি আস্তানা গেড়েছিল এখানে। আর তিব্বতীরা তো লাদাখে প্রায় তিব্বতী ভাবে, মানে তিব্বতীরা তো লাদাখকে প্রায় তিব্বতই ভাবে। এরকম একটা পাঁচমেশালি জায়গা দিয়ে তৈমুর লংদের যাওয়া আসাটা তো খুবই স্বাভাবিক। বিশেষ করে ভারতে আসার ওই রাস্তাটা যখন সকলেরই চেনা। পাহাড়ের ফাঁক দিয়ে হুটহাট ঢুকে পড়া যায়। কত ব্যবসায়ীও তো এই পথ দিয়ে যাতায়াত করত। মিথিন মিতিন কাঁধে দোপাট্টাটা জড়াতে জড়াতে বলল, ঘোড়া খচ্চর ইয়াকের পিঠে মালপত্র চাপিয়ে এই গিরিপথ দিয়ে তারা পাড়ি জমাতো ভারতে। পরে তো এরই নাম হয়েছে গ্রেট ইন্ডিয়ান সিল্ক রুট। লাদাখ নিয়ে গল্প চলছে তো চলছেই। নাসিরের কাছ থেকেও জানা হচ্ছে পথঘাটের বিবরণ। মাটিয়ান বলে একটা পুচকে জনপদে পৌঁছে টুপুর শুনল এখানে নাকি এক বিচিত্র কুণ্ড আছে।
মহাভারতের দ্রৌপদী নাকি আজও স্নান করেন সেখানে। সেই কুণ্ডের সামনে পাঁচখানা পাহাড়, তাদের নাম পঞ্চপাণ্ডব। আর একটু গিয়েই পৃথিবীর দ্বিতীয় শীতলতম স্থান। বাইরে ঝলমলে রোদ দেখে জানালা নামিয়ে ঠান্ডাটা একটু বোঝার চেষ্টা করলো টুপুর। বাইরের ঝলমলে রোদ দেখে জানালা নামিয়ে ঠান্ডাটা একটু বোঝার চেষ্টা করলো টুপুর। 5 সেকেন্ড পরেই কাঁচ তুলে দিয়েছে। বাপস, কি কনকনে বাতাস! দ্রাসের পর আর তেমন ওঠা পড়া নেই রাস্তায়। গাড়ি তবু চলছে ঢিকি ঢিকি, সাবধানে। 7:30 নাগাদ কার্গিলের সরকারি ট্যুরিস্ট বাংলোয় ঢুকলো। তখনও ফটফট করছে দিনের আলো। নাসিরের ভরসায় না থেকে মিতিন হনহনিয়ে বাংলোর অফিসে চলে গেল টুপুরকে নিয়ে। ট্যুরিস্ট অফিসার লাদাকি, বয়স সম্ভবত 40-এর এপারে। পরনে জিন্স, ফুল স্লিভ শার্ট, হাফ হাতা সোয়েটার, চোখে ফোটোসান চশমা। নেম প্লেটে অফিসারের নাম দেখে নিয়ে মিতিন সপ্রতিভ স্বরে বলল, জুল্লে মিস্টার লুবজাং ইয়াবগ। লুবজাং স্মিত মুখে বললেন, জুল্লে, ওয়েলকাম টু কার্গিল। হাউ ক্যান আই সার্ভ ইউ ম্যাডাম? চেয়ার টেনে বসল মিতিন। ইংরেজিতে বলল, একটা রুম চাই, 4 বেড হলে ভালো হয়, 3 বেডও চলবে। কিন্তু আগে থেকে বুকিং না থাকলে তো এখানে সম্ভব হয়নি স্যার। খুব তাড়াহুড়ো করে বেরিয়েছি তো। কাল ইভিনিংয়ে শ্রীনগর ল্যান্ড করেই আজ সকালে স্টার্ট। মিতিন মৃদু হাসল। পথেও কমিউনিকেট করতে পারিনি। সোনমার্গের পরে তো টাওয়ারই ছিল না। ট্যুরিস্ট বলতে পারেন, একটু অন্য কাজও আছে অবশ্য। লে যাবেন তো? ক্ষণিক ভাবলেন লুবজাং। রাস্তা তো খুলে গিয়েছে, কালই রওনা হবেন নিশ্চয়ই। মিতিনের ভুরুতে ভাঁজ পড়ল। লের রাস্তা বন্ধ ছিল নাকি? জানেন না বুঝি? শুক্রবার বিকেল থেকেই তো লের দিকে হাইওয়ে ক্লোজড। খাটুলার আগে একটা বড় ল্যান্ডস্লাইড হয়েছিল যে। ইউ আর লাকি, আজ সকাল থেকে আবার গাড়ি যাচ্ছে। ও, তাহলে এক রাতের জন্যই দিন, প্লিজ। ঠিক আছে, 7 নম্বরটা খুলে দিচ্ছি। স্যুট রুম, 4 জনের স্বচ্ছন্দে গুলিয়ে যাবে। থ্যাঙ্কস। উঠতে গিয়েও যেন থমকালো মিতিন। বিনীত সুরে বলল, একটা প্রশ্ন ছিল। আপনি তো বৌদ্ধ? হ্যাঁ, ভগবান তথাগতর এক দিন অনুগামী। লাদাখে তো প্রচুর বৌদ্ধ ট্যুরিস্টের আসা যাওয়া। তাদের অনেকে তো এখানেই ওঠেন। আপনার সঙ্গে কি তাদের পরিচয় হয়? অবশ্যই। পরিচয় পেলে আমি নিজে গিয়ে আলাপ করি। অমায়িক লুবজাং হাসলেন একটু। ভগবান তথাগতর অনুগামীদের প্রতি বাড়তি দুর্বলতা থাকা নিশ্চয়ই দোষের নয়। একেবারেই না, বরং এটাই তো স্বাভাবিক। অনেকে বৌদ্ধ ধর্ম নিয়ে গবেষণার কাজে আসেন। আপনি তো তাদের সাহায্যও করতে পারেন। করি বইকি। লুবজাং এর স্বরে যেন জোর বেড়ে গেল। এই তো গত সপ্তাহেই একজন এসেছিলেন, আ ইয়ং ম্যান ফ্রম কলকাতা। তিব্বতী বৌদ্ধ ধর্মের উপর তিনি কাজ করছেন। নাম দেবল বড়ুয়া। গবেষণা কি গেলুপা শাখার বৌদ্ধদের নিয়ে? আপনি তাকে চেনেন? একটু একটু। সম্প্রতি কলকাতায় আলাপ হয়েছিল। বলছিলেন কি এক গুম্ফার খোঁজে লাদাখ যাবেন। মিতিন টেবিলে ঝুঁকলো খানিকটা।